দর্শক, ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠ এবং ফাঁসির দড়ি এড়িয়ে সোজা একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে রাজনীতির দাবার বোর্ডে এমন অভাবনীয় এবং লোমহর্ষক প্রত্যাবর্তন হয়তো হলিউডের যে কোনো ব্লকবাস্টার থ্রিলারকেও হার মানাবে। একদিকে চরম বিতর্ক এবং বেপরোয়া ক্ষমতার অন্ধকার অতীত, আর অন্যদিকে পরাশক্তি ভারতের রক্তচক্ষু এবং সেই কুখ্যাত 10 ট্রাক অস্ত্রের হার হিম করা ইতিহাস। দর্শক, সব সমীকরণ আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় কি সত্যি ফিরতে চলেছেন লুৎফুজ্জামান বাবর? আর তার হাতে কি উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর এবং স্পর্শকাতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়? যদি সত্যি হয়, তবে দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দেশ নিউজ 24 এর ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি রাজনীতির এমন এক মাস্টার প্ল্যান যা শুধু দেশের সীমানায় নয়, বরং কাঁপিয়ে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় 2013 সালের 18 নভেম্বর চরম বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকার গঠন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা পৌঁছেছিল 63 জনে, যা ছিল এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আকারের দিক থেকে সবচেয়ে বড় এবং সর্বোচ্চ। কিন্তু এবার সেই রেকর্ড ভাঙতে চলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটি শেষ হতেই রাজনীতির মাঠে কান পাতলে শোনা যাচ্ছে এক বিশাল রদবদল এবং মন্ত্রিসভার সম্প্রসারণের জোরালো গুঞ্জন, অর্থাৎ বাড়তে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার। বর্তমানে এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন, যাদের বেশিরভাগই নতুন এবং দাপ্তরিক কাজে তুলনামূলকভাবে নবীন। আর এই অনভিজ্ঞতার কারণে সরকারের দৈনন্দিন কাজে আমলাতন্ত্রের জটিল গ্যাড়াকলে মাঝে মাঝেই যে ছন্দপতন ফুটে উঠছে এবং প্রশাসনিক স্থবিরতা দেখা দিচ্ছে, তা কাটিয়ে উঠতে এবার তারেক রহমান এমন এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান হাতে নিতে যাচ্ছেন। তিনি মন্ত্রিসভায় যুক্ত করতে চলেছেন বিএনপির সেই সব পরীক্ষিত, পোরখাওয়া এবং ত্যাগী নেতাদের, যারা রাজপথ এবং প্রশাসন উভয় জায়গাতেই সমান পারদর্শী। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে তারেক রহমানের এই মেগা মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, গাজীপুর 5 আসনের সংসদ সদস্য AKM ফজলুল হক মিলন এবং ঢাকা 19 আসন থেকে নির্বাচিত ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও সরকারের কাজের গতি আনতে টেকনোক্র্যাট কোটায় স্থান পেতে পারেন ডক্টর আসাদুজ্জামান, এবং একই সঙ্গে মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদ, বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দপ্তর নতুন করে বন্টন করা হতে পারে। সম্প্রসারিত এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা ও উপমন্ত্রীও যুক্ত হচ্ছেন। চমক থাকছে আরও, কারণ এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে একজন দাপুটে নারী সংসদ সদস্যকেও যুক্ত করা হচ্ছে, এবং গুঞ্জন রয়েছে তিনি হলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি সংসদে নিজের বাগ্মিতা দিয়ে ঝড় তোলা এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত আন্দালিব রহমান পার্থ রয়েছেন এই হাই প্রোফাইল তালিকায়। যদিও দেশবাসীর কাছে বর্তমানে তার ইমেজের অনেক ঘাটতি হয়েছে, কারণ তিনি সংসদে জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবকে নিয়ে অত্যন্ত বিভ্রান্তিকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মুইন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিনা রহমানের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। তবে এসব নাম রাজনীতি স্বাভাবিক হিসেব নিকাশের অংশ হলেও এই মন্ত্রিসভা সম্প্রসারণের সবচেয়ে বড়, সবচেয়ে লোমহর্ষক এবং ভূরাজনৈতিকভাবে সবচেয়ে চমকপ্রদ নামটি জড়িয়ে আছে লুৎফুজ্জামান বাবরের সাথে। এই গুঞ্জন কেবল সাধারণ কোনো গুঞ্জন নয়, বরং রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি এবং প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার জন্য বাবরকে পূর্ণাঙ্গ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ঠিক এখানেই লুকিয়ে আছে রাজনীতির দাবার বোর্ডের সবচেয়ে বড় ছিলার। একদম ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে লুৎফুজ্জামান বাবরের এই অভাবনীয় প্রত্যাবর্তন কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি হলো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী এক অধ্যায়ের পুনরুত্থান। 2001 সালে খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকারে যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন তিনি ছিলেন সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন, এবং তার চোখের ইশারায় চলত দেশের পুলিশ, গোয়েন্দা এবং পুরো প্রশাসন। কিন্তু বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার এই সম্ভাব্য সিদ্ধান্তটি কেন এত বেশি আলোচনার জন্ম দিচ্ছে, এবং কেন এই একটিমাত্র নামের কারণে নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়েছে? এর উত্তর লুকিয়ে আছে সেই বিখ্যাত এবং চরম বিতর্কিত 10 ট্রাক অস্ত্র মামলার নথিপত্রের গভীরে। লুৎফুজ্জামান বাবর কখনোই ভারতের কাছে একজন পছন্দের বা গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না, বরং তিনি ছিলেন ভারতের সবচেয়ে বড় চক্ষুশূল, কারণ এই 10 ট্রাক অস্ত্র মামলায় সরাসরি অভিযুক্ত ছিলেন স্বয়ং বাবর। 2004 সালের এপ্রিলে চট্টগ্রামের COFL ঘাটে ধরা পড়ায় ওই বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের চালানটি মূলত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য নিয়ে আসা হচ্ছিল।
সেই চালানে ছিল হাজার হাজার অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্র বদলে দিতে এক বিরাট ভূমিকা রাখত। আর এই পুরো অপারেশনের মাস্টার মাইন্ড এবং নেপথ্যে কারিগর হিসেবে অভিযোগের আঙুল পুরোপুরি তোলা হয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই লুৎফুজ্জামান বাবরের দিকে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাবর সেই সময় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক ভয়াবহ ছায়াযুদ্ধ চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, যা ভারতের অখণ্ডতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ভারতের বিরুদ্ধে এমন দুঃসাহসিক এবং ভয়াবহ রাজনৈতিক চাল দেওয়ার কারণে বাবর ভারতের কাছে এক চিরশত্রুতে পরিণত হয়েছিলেন। আর যখন সেই বাবর আইনি লড়াই জয় করে সদর্পে সংসদে ফিরেছেন, তখন তাকে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর এবং ক্ষমতাশালী দপ্তরের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। তবে লুৎফুজ্জামান বাবরের অতীত কেবল ভারত বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার নামের সাথে জড়িয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর এবং বিতর্কিত অধ্যায়, যা তাকে একই সাথে একজন ভয়ঙ্কর ক্ষমতাধর এবং সমালোচিত চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাবর রাজনীতিতে কোনো রাগঢাক পছন্দ করতেন না এবং তার ক্ষমতার দম্ভ কতটা প্রবল ছিল তা বোঝা যায় বিসিএস নিয়োগের সেই প্রকাশ্য এবং নির্লজ্জ ঘোষণার মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি পুলিশ ও প্রশাসনে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের এক ভয়াবহ ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিলেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন এই কারণে যে তিনি দলীয় অনুগতদেরকে অবৈধভাবে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মেধা, যোগ্যতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কেবল দলীয় আনুগত্য এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শত শত দলীয় কর্মীকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছিলেন। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন একজন চরম বিতর্কিত, বেপরোয়া এবং আন্তর্জাতিকভাবে সমালোচিত ব্যক্তিকে কেন তারেক রহমান পুনরায় সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অন্যতম গুরুত্ব দায়িত্ব দিতে চাইছেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সময়ের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারেক রহমান মূলত একটি আয়রন ফিস্ট বা লৌহ মুষ্টির নীতি গ্রহণ করতে চাইছেন। বিগত সরকারের পতন এবং নতুন সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বা প্রশাসনিক স্থবিরতা দেখা দিয়েছে, তা নিয়ন্ত্রণ করতে একজন হেভিওয়েট এবং নির্মম প্রশাসকের চরম প্রয়োজন। যদি সত্যি লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন, তবে বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হবে। একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রিত হবে, ঠিক তেমনি ভারতের সাথে সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হতে পারে। তবে দর্শক, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ। তাই লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও সরাসরি হয়তো পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না, কিন্তু উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের অন্য কোনো বড় এবং নীতি নির্ধারণী দায়িত্বে তিনি থাকতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার পালা, শেষ পর্যন্ত বিএনপি সরকার আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক রহমান কি ভারতের রক্তচক্ষু এড়িয়ে শেষ পর্যন্ত এই লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন? এবং যদি তিনি সত্যি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে কি তিনি সফল হতে পারবেন কিনা? আপনাদের অত্যন্ত নিরপেক্ষ এবং সাহসী মতামত এখনই মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান।